পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু বিএনপির। মাদ্রাসা মাঠের জনসভায় তারেক, ধানের শীষে ভোট কামনা। দেশ জুড়ে ভোটের প্রচারণার ধুম। ৩ নেতার মাজার থেকে শুরু এনসিপির। এবারের নির্বাচনকে বলছে আধিপত্যবাদ বিরোধী যাত্রা। মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিচার শুরুর আদেশ। 17 ফেব্রুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্য। এবং কূটনীতিতে রাজনীতির অনুপ্রবেশে বাংলাদেশ ভারত সম্পর্কে দূরত্ব। নির্বাচিত সরকারেই সংকট সমাধান দেখছেন বিশেষজ্ঞরা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। যাচ্ছি পুরো খবরে। সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছে বিএনপি। প্রথম নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। দুপুরে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এই নির্বাচনী সমাবেশে 3 লাখ বা তার বেশি মানুষের সমাগমের প্রত্যাশা করা হচ্ছে। ধানের শীষে ভোট চেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাত 1টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে অবস্থিত তার শ্বশুর বাড়ি থেকে তিনি এই প্রচারাভিযান শুরু করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। দক্ষিণ সুরমার মাটি থেকে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে দলের পক্ষে নির্বাচনী কার্যক্রম আল্লাহর রহমতে আজ এখান থেকে আমরা ইনশাআল্লাহ শুরু করলাম। আল্লাহর রহমতে এখান থেকে ধানের শীষের প্রচারণার কাজ আমরা শুরু করলাম আজকে। আমি সকলের কাছে দোয়া চাই যাতে আল্লাহর রহমতে ধানের শীষ আগামী 12ই তারিখের নির্বাচনে জয়যুক্ত হয়। তারেক রহমানের সিলেট সফর ঘিরে জনসভাস্থলে প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শিপার চৌধুরী। শিপার, আলিয়া মাদ্রাসা মাঠের চিত্র কেমন দেখছেন জানতে চাই আপনার কাছে। আজ সকালে 10টার সময় প্রোগ্রাম আরম্ভ হয়েছে, কিন্তু তিনি প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, মঞ্চে উপস্থিত হয়েছেন 12টা 25 থেকে। এখন তিনি আছেন, দলীয় নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছে এবং সিলেটের 6টি আসনের তাদেরকে কিন্তু বক্তব্যের কথা তার বক্তব্য তিনি ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে কিন্তু কানায় কানায় নেতাকর্মীরা মানুষকে বলছে, লাখের উপরও অধিক মানুষ কিন্তু রয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু নিয়ে তিনি বৈঠক করে বক্তব্য দিয়েছিলেন। এই অনুষ্ঠানের পর থেকে তিনি কিন্তু সিলেটের অনুষ্ঠানের পর থেকে যাবেন মৌলভীবাজার থেকে হবিগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া, সেই প্রোগ্রামগুলিতে তিনি জিতছিলেন। আমি যদি মাঠের অবস্থা বলছি, মাঠে কিন্তু কানায় কানায় নেতৃবৃন্দরা বলছেন যে কিন্তু দীর্ঘদিন করে তাদের দুঃখ শুনবেন এবং বৈষম্যহীন সমাজে এমন কিছু মেসেজ দিয়ে যাবেন যেটা সিলেট মাঠের জন্য গৌরবের হয়ে দাঁড়িয়ে। শিপার, ধন্যবাদ আপনাকে। সিলেট থেকে বলছিলেন শিপার চৌধুরী। ত্রয়োদশ জাতীয় নির্বাচন শুরু হলে আনুষ্ঠানিক প্রচারণা চলবে ভোট গ্রহণের 48 ঘন্টা পূর্ব পর্যন্ত। প্রচারণার প্রথম দিনেই ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীসহ স্বতন্ত্ররা। নিজেদের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী প্রচারণায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো বক্তব্য কিংবা প্রতিপক্ষের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
এবারে নির্বাচনকে আধিপত্যবাদ বিরোধী যাত্রা বলে আখ্যায়িত করলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। দুপুরে তিন নেতার মাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে তিনি বলেছেন, গণভোটে হাঁ দিয়ে সংস্কারের পক্ষে থাকতে হবে সবাইকে। এছাড়া ভোটের আগেই শরীফ ওসমান হাদী হত্যার বিচার সম্পন্নের দাবি জানিয়েছেন এনসিপির এই নেতা। এখানে শহীদ সোহরাওয়ার্দী, যিনি এখানে বঙ্গভূমির রাজনীতির দিকপাল হিসাবে ছিলেন, শেরে বাংলা যিনি কৃষক প্রজা পার্টির মাধ্যমে জমিদারি প্রথা উচ্ছেদ করেছিলেন, আমরা এই দুইজনের কবর জিয়ারত করে আমাদের নির্বাচনী যে যাত্রা জাতীয় নাগরিক পার্টির এটা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রচারণা নিয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিবেন সহকর্মী মফিউর রহমান। মফিউর, এনসিপির প্রচারণার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ অলি। আপনি যেমনটি বলছিলেন যে আজ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়েছে, তারই অংশ হিসেবে এনসিপি যেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেওয়া যে দলটি, সেটি আসলে আজকে প্রচারণা শুরু করেছে। তারা প্রথমে গিয়েছিল তিন নেতার সমাধিতে, তিন নেতার মাজার জিয়ারতের পর তারা এসছেন হচ্ছে হাদী ওসমান শরীফ ওসমান হাদী, যার কবর, যার সমাধিটি রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। সেখানে তারা এসে কবর জিয়ারত করেন এবং তারা এখান থেকেই তাদের রাজনৈতিক প্রচারণা শুরু করেন। আপনাকে আরেকটা বিষয় জানাতে চাই, তাদের যে প্রতীক শাপলাকলি, সেই শাপলাকলি নিয়ে কিন্তু তারা আসলে প্রচারণা শুরু করেছেন। এই শাপলাকলি পাওয়ার জন্য তাদেরকে নির্বাচন কমিশনে বারবার তাদেরকে ধর্ণা দিতে হয়েছিল। তারা আজকে যেটি বললেন যে তারা হচ্ছে যদি তাদের জোট 10 দলীয় যেই জোট আছে জামাত নেতৃত্বাধীন, সেই জোট যদি ক্ষমতায় আসতে পারে তাহলে তারা দেশের উন্নয়নে যত ধরনের কাজ করা প্রয়োজন সমস্ত কাজই করবেন। দুর্নীতি বন্ধের জন্য যা যা করা প্রয়োজন তাও করবেন। এমনকি এখানে বেকারত্ব নিরসন সহ তারা সব কিছু করবেন। একই সাথে যারা ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, তাই ভবিষ্যতে কেউ যাতে আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেই দিকটিও তারা লক্ষ্য রাখবেন। একই সাথে ফ্যাসিস্ট যারা ছিল তাদের যে চলমান বিচার প্রক্রিয়া রয়েছে সেটিও তারা অব্যাহত রাখবেন। একই সাথে বিভিন্ন দেশের সাথে যেই কূটনৈতিক সুসম্পর্ক বজায় রাখা, প্রতিবেশী দেশের সাথে যে প্রতিবেশী সুলভ সম্পর্ক বজায় রাখা, সেটিও তারা অব্যাহত রাখবেন। আমি ছিলাম এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে। ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে তারা এখন চলে যাচ্ছেন মতিঝিলের দিকে। ওসমান পাটোয়ারির যেই নির্বাচনী আসন রয়েছে ঢাকা 8, সেখানে তারা যাবেন। তার আগে প্রেস ক্লাবে তারা কিছু জনসংযোগ করবেন। সেখান থেকে পাটোয়ারি এরিয়াতে তারা আজকে তাদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালাবেন। অলি, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মফিউর, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রাজধানীতে উৎসব মুখর পরিবেশে ধানের শীষের প্রচারে নেমেছেন বিএনপির প্রার্থীরা। তাদের সাথে যোগ দিয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। সকালে রাজধানীর মিরপুরে প্রচারে নামেন ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হক। এ সময় তিনি মিরপুরের 10 ও 14 গুরুত্বপূর্ণ সড়কে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেছেন। প্রতিশ্রুতি দেন নির্বাচিত হলে জলাবদ্ধতা নিরসন, মাদক নির্মূল, খেলার মাঠ, কিশোর গ্যাং ও সন্ত্রাস দমন জিরো টলারেন্সের। জয়লাভ হবে আল্লাহর রহমত। বাংলাদেশে 270টা সিট পাবে আল্লাহর রহমত, আমি আশা করি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি এবং আমরা আশা রাখি 300 আসনের ভিতরে সর্বোচ্চ ভোট ব্যবধান আমরা পাস করবো ইনশাআল্লাহ। ব্যাপক সাড়া পাচ্ছি, যেটা বিশেষ করে আমাদের ক্যান্ডিডেট আমিনুল হক যেখানে নমিনেশন পেয়েছে আমরা এটা আশাই করেছিলাম। বাট যেভাবে স্বতঃস্ফূর্তভাবে অনেকে বলতেছে প্রথমবার তারা ভোট দিবে, তারা পাচ্ছে, এটা আমাদের কাছে মনে হয় একদম খুশির সময় বা দুঃখজনক এত বছর অনেকে ভোট দিতে পারে। ঢাকা 16 আসনে ভোটের প্রচারণার খবর জানবো সহকর্মী হুমায়ুন কবিরের কাছে। তিনি রয়েছেন সেখানে। হুমায়ুন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জানতে চাই প্রচারণা কেমন দেখছেন এই মুহূর্তে? নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা আজকে প্রচারণা শুরু করেছেন। আমরা সকাল থেকে দেখছি যে ঢাকা 16 আসনে ধানের প্রার্থী আমিনুল হক বিভিন্ন পাড়া মহল্লা প্রচারণা চালাচ্ছেন। আমরা তার সাথে আমাদের সংযুক্ত হব। আসলে সকাল থেকে তো আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, কেমন সাড়া পাচ্ছেন যদি আমাদেরকে একটু বলতেন?
আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এলাকারই সন্তান, এই এলাকায় ছোটবেলা থেকে বড় হয়েছি এবং এই এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের সাথে ইতিমধ্যে আমি সব এলাকায় গিয়ে সবার সাথে কথা বলেছি এবং এই এলাকার সমস্যাগুলো ইতিমধ্যে আমরা চিহ্নিত করেছি এবং সেই চিহ্নিত করে আমি আমার এই ঢাকা 16 আসনকে নিয়ে যে পরিকল্পনাগুলো করেছি এবং সেই পরিকল্পনার যে পরিস্থিতি সেটি আমার হাতে রয়েছে এবং সেটাকে আমরা, আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, ইনশাআল্লাহ আমাদের যে আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমরা ইনশাআল্লাহ বিজয়ী হলে আমরা সরকার গঠন করতে পারলে ইনশাআল্লাহ প্রত্যেকটি পরিকল্পনা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এবং জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। সাধারণ মানুষ এবং যারা বিল্ডিংয়ের বারান্দায় বিভিন্ন জানলা থেকে তারা হাত নাড়িয়ে আমাদেরকে অভিবাদন জানাচ্ছে এবং আমাদের সাথে সহমত পোষণ করছে, ধানের শীষের সাথে সহমত পোষণ করছে। এবং আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যদি আমাদেরকে কবুল করে ইনশাআল্লাহ আমরা আগামী রাজনীতিতে একটি গুণগত পরিবর্তনের মাধ্যমে আমরা একটি নতুন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। ওলি, আপনি শুনছেন যে আসলে অর্থাৎ নির্বাচিত হলে যে পরিকল্পনা, সেই পরিকল্পনার কথা বলেছেন। এটা ঢাকা 16 আসন ধানের শীষ প্রার্থী আমিনুল হক। এইভাবে চলছে প্রচার প্রচারণা, অর্থাৎ এখন অর্থাৎ নামাজের জন্য প্রবেশ করেছেন মসজিদে, অর্থাৎ কিছুক্ষণ পরে আবার প্রচারণা নেমে পড়বেন আমিনুল হক। তো ওলি, পল্লবী থেকেই ছিল আমার কাছে সর্বশেষ। হুমায়ুন, ধন্যবাদ। সহকর্মী হুমায়ুন কবির যোগ দিয়েছিলেন ঢাকা 16 আসনের প্রচার প্রচারণার খবর নিয়ে। এবার ভোটের প্রস্তুতির খবর। জাতীয় নির্বাচনের ডামাডোল নিয়ে আমাদের বিশেষ আয়োজন ভোটের মোহনায়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে মুখিয়ে আছে সারা দেশ। এমনকি এই ভোটাধিকার প্রয়োগের জন্য যে আলোচনার প্রয়োজন, কে হবে আগামী বাংলাদেশের জনপ্রতিনিধি, তাদের কাছে কী বা প্রত্যাশা করছেন জনগণ, সেই আলোচনা কিন্তু চলছে সর্বত্রই। চায়ের আড্ডা থেকে শুরু করে অফিস আদালত সবখানেই এই আড্ডায় এখন মুখর। আর আজকেও ঠিক এই ধরনের আলোচনা এবং জনপ্রতিনিধিদের কাছে আসন্ন যে প্রত্যাশা, সেগুলোর গল্পই শুনবো সাধারণের কাছে। আমরা প্রথমে চাচার কাছে জানতে চাই যে এই যে আসন্ন নির্বাচন, এই নির্বাচনে আপনার এলাকার যে প্রার্থীরা আছেন, পদপ্রার্থী যারা রয়েছেন, তাদের কাছে আপনাদের কোনো চাহিদা রয়েছে কিনা? না, চাহিদা বলতে আসলে দেশে যে নির্বাচন আসতেছে, আমরা চাই নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক। সুষ্ঠুভাবে হওয়ার পরে যে যোগ্য প্রার্থী, জনগণ, এলাকার জনগণ যাকে ভালো মনে করবে, সেই বিজয় হয়ে আমাদের কাছে আসুক। আর তারা আসিয়া তো অবশ্যই আমাদের উন্নয়নের কাজ করবে, কিন্তু অনেক সময় বিগত দিনে দেখা গেছে যে আসলে তারা প্রতিশ্রুতি দিয়েও কোনো কাজ করে না। যেহেতু আমরা বস্তিতে থাকি, বস্তিবাসী, অথবা আমাদের উন্নয়নটা যাতে সরকার পর্যন্ত এরা পৌঁছে দিতে পারে, এটি আমাদের চাওয়া পাওয়া। শিক্ষার ব্যবস্থাটা এখানে খুব অনুন্নত, এখানে শিক্ষার মানটাও যেন ভালো হয়, তারপর দেখেছেন রাস্তাঘাটের যেন উন্নয়ন হয়, এবং তারা যে প্রতিশ্রুতিগুলো দেয় সেগুলো যেন আসলে সরকার পর্যন্ত কাকা যেটা বললো তারা যেন পালন করতে পারে, আমরা সেটাই চাই। আপনারা বিজয় হয়ে আসেন, ঠিক আছে, দেশটা সুন্দরভাবে চালান। আমরা সাধারণ জনগণ মোটামুটি কাজকাম করে যাতে সবার সংসারটা নিয়ন্ত্রণ করে চালাইতে পারি, আপনারা সেইভাবেই কাজকাম করেন, ঠিক আছে, এটাই আপনাদের কাছে চাওয়া। যে আসুক, আপনি ভালো একজন মানুষ মানে নির্বাচিত হয়ে আসুক, এসে দেশের যাতে ভালো সৎভাবে উন্নয়নের কাজ করুক, এটির তো আমরা গরিবের পশ্চাতা। আমাদের বিশ্বাস যে আগামীতে যেই সরকারি আসুক, ইনশাল্লাহ দুর্নীতিটা কন্ট্রোল করবে এবং আগামী বাংলাদেশ সুন্দর হবে। আমাদের এই ভবিষ্যৎ জেনারেশনের জন্য বাংলাদেশটা হবে সুন্দর একটা বাংলাদেশ, এটা আমাদের প্রত্যাশা আগামীর যে সরকারের কাছে। আসসালামু আলাইকুম। দর্শক, আসন্ন জাতীয় নির্বাচনের যে সময়, সেটি কিন্তু ঘনিয়ে এসেছে এবং এই নিয়ে জনগণের প্রত্যাশারও, সেই যে জনপ্রতিনিধিরা রয়েছেন তাদের কাছে কিন্তু প্রত্যাশারও শেষ নেই। প্রায় সকলেরই চাওয়া দুর্নীতি যেন কমে গিয়ে দেশটা একটি সুন্দর জায়গায় পৌঁছায়। তো জনগণের প্রত্যাশা নিয়ে আজকের পর্বে এই ছিল। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের শীর্ষ 7 নেতার বিচার শুরুর আদেশ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ এই আদেশ দেয়া হবে। ওবায়দুল কাদের ছাড়াও দলটির নেতা আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান এই মামলার আসামি, যারা সবাই পলাতক। দীর্ঘ 5 দশকের বেশি সময়ের বাংলাদেশ ভারত সম্পর্ক আজ নানা প্রশ্নের দ্বারপ্রান্তে।
বন্ধুত্বের গল্পের পাশাপাশি ক্রমেই বাড়ছে দুদেশের দূরত্ব, অবিশ্বাস ও অস্থিরতা। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ভারতের কূটনীতিতে রাজনীতি ঢুকে পড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে বাংলাদেশে নির্বাচিত সরকার এলে এ সংকট অনেকটাই কেটে যাবে বলেও মনে করছেন তারা। ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েন নিয়ে নাহিদ সিরাজের নিম্মির 3 পর্ব বিশেষ প্রতিবেদনের শেষ কিস্তি আজ। দুই দেশের সম্পর্ক কি শুধু কূটনৈতিক নাকি রাজনৈতিক কারণেও প্রভাবিত, এমন প্রশ্নের উত্তর খোঁজা এখন যেন সময়ের দাবি। ভারত নির্দিষ্ট রাজনৈতিক শক্তির প্রতি বেশি সহানুভূতিশীল। ভারতকে ঘিরে বাংলাদেশের এমন অভিযোগ দীর্ঘদিনের। অন্যদিকে ভারতের দাবি তারা বাংলাদেশের স্থিতিশীলতা ও নিরাপত্তাকেই অগ্রাধিকার দেয়। কিন্তু এই পারস্পরিক সন্দেহ আরও ঘনীভূত হয়েছে আঞ্চলিক ভূ রাজনৈতিক কারণে। থেকে সন্ত্রাসী এখান থেকে যায়, এই ব্যাপারে কিন্তু তারা খুব একটা রিপোর্টও দেয় না, কিন্তু তারা কিন্তু অ্যাকুইজিশন দিতে থাকে। তাদের কিন্তু কোনো স্পেসিফিক তেমন আমি কিছু পাই না। কিন্তু আমার কাছে মনে হয় যে এগুলো তারা করতে থাকে, বলতে থাকে। অন্যান্য ক্ষেত্রে এটা করতো না। আমি আবারও বলতে চাচ্ছি যে যেহেতু ডোমেস্টিক রিজনে এটুকুলোকে বানানো হয়। এই প্রতিযোগিতার প্রভাব গিয়ে পড়েছে দ্বিপাক্ষিক সম্পর্কেও। বিশেষ করে নির্বাচন ও গণতন্ত্র নিয়ে বক্তব্য সম্পর্ককে আরও সংবেদনশীল করে তুলছে। তাহলে এই বাস্তবতায় সামনে পথ কি? টানাপোড়েন সত্ত্বেও কি ভারত বাংলাদেশ সম্পর্ক নতুনভাবে এগোতে পারে? বিশ্লেষকদের মতে সম্পর্ক ভেঙে যাবে কিনা তা বলা না গেলেও বিদ্যমান সমস্যাগুলো অস্বীকার করলে দূরত্ব বাড়বে। নিয়মিত সংলাপ, পানি বন্টনে অগ্রগতি, সীমান্তে মানবিক দৃষ্টিভঙ্গি, এই বিষয়গুলোই হতে পারে সম্পর্ক পুনর্গঠনের চাবিকাঠি। মিডিয়া কি একাডেমিশিয়ান, অন্য ট্র্যাকগুলো যে আছে, ব্যবসায়ী থেকে শুরু করে এমনকি এই যে বিভিন্ন যেই রিলিজিয়াস ফোরাম হয়, মনে রাখতে হবে তাবলিগ যেরকম পুরো দক্ষিণ এশিয়ার একটা কাঠামো তৈরি আছে, ঠিক একইভাবে আমরা কিন্তু বুদ্ধিস্ট পিলগ্রিমেজ যেটা এরকম যে কাঠামো, সেগুলো কিন্তু আমরা চিন্তা ভাবনা করি না। আমরা সার্ক বা সাউথ এশিয়া বললেই ঘুরে ফিরে ট্র্যাক 1-এই চলে যায়। বন্ধুত্ব ধরে রাখতে কেবল কূটনৈতিক সৌজন্য নয়, প্রয়োজন বাস্তবসম্মত পদক্ষেপ। এমনটাই চাইছেন বাংলাদেশের সাধারণ নাগরিকরাও। এই দেশের সরকার এবং ওই দেশের সরকার উভয়ই পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে বসা উচিত এবং যে জিনিসগুলো নিয়ে গ্যাঞ্জাম এটা মিউচুয়াল করা উচিত। ইন্ডিয়া বাংলাদেশ সম্পর্ক অবশ্যই ভালো হওয়া উচিত, যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র। তবে সেই সম্পর্কটা হইতে হবে সমতার ভিত্তিতে। এমনিতেই ইন্ডিয়ার মানুষ আমাদের সাথে একটু মনোমালিন্য আছে, আমি মনে করি ভালো সম্পর্ক রাখাই উত্তম। দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশীর সামনে এখন সিদ্ধান্তের সময়। টানাপোড়েন বাড়বে নাকি সম্পর্ক নতুন মাত্রা পাবে, অপেক্ষা কেবল সঠিক সিদ্ধান্তের। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। খেলার খবর ক্রিকেট। টি-20 বিশ্বকাপ ইস্যুতে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকের জন্য সব ক্রিকেটারকে বিকেল 3টায় রাজধানীর একটি 5 তারকা হোটেলে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলমান পরিস্থিতি সম্পর্কে ক্রিকেটারদের অবহিত করা হবে। পাশাপাশি ক্রিকেটারদের মতামত শুনবেন উপদেষ্টা। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু বিএনপির। মাদ্রাসা মাঠের জনসভায় তারেক, ধানের শীষে ভোট কামনা। দেশজুড়ে ভোটের প্রচার প্রচারণার ধুম। 3 নেতার মাজার থেকে শুরু এনসিপির। এবারে নির্বাচনকে বলছে আধিপত্যবাদ বিরোধী যাত্রা। মানবতা বিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিচার শুরুর আদেশ। 17 ফেব্রুয়ারি সূচনা বক্তব্য সাক্ষ্য। এবং কূটনীতিতে রাজনীতির অনুপ্রবেশে বাংলাদেশ ভারত সম্পর্কে দূরত্ব। নির্বাচিত সরকার এই সংকটের সমাধান দেখছেন বিশেষজ্ঞরা। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।